মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমেদ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত এবং গণতন্ত্র সুসংহত রাখার বার্তা দেন রণাঙ্গনে অসামান্য বীরত্ব দেখিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া এই রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধায় আজ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। এই সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতার জন্য যাদের মহান আত্মত্যাগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম, একটি মানচিত্র, একটি পতাকা পেল এই জাতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সেই সাথে বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার এবং গণতন্ত্রকে সুসংহত করার। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন সদ্য সাবেক জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। এদিকে পদত্যাগের পর আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলের মধ্যেই তার সরকারি এই বাসভবন ছাড়ার কথা রয়েছে। বঙ্গভবন ছেড়ে বিদায়ী রাষ্ট্রপতি গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে। আর এই উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত মালামাল নেয়ার প্রক্রিয়াও চলছে। শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। আর সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসায় উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর সব মিলিয়ে কি চলছে বঙ্গভবনে এই মুহূর্তে, সেটা জানতেই আমরা চলে যাব আমাদের সহকর্মী ফাহাদ ইবনে মালেকের কাছে। ফরহাদ, এরই মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি যে বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি এবং এই মুহূর্তে কিন্তু যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তারও কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। সব মিলিয়ে আসলে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? রাষ্ট্রপতি যিনি গত শুক্রবার স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র দিয়েছিলেন এবং পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন তার নানা রকমের শারীরিক সমস্যা রয়েছেন। তিনি কিডনি জটিলতা সহ বিভিন্ন রকম সমস্যায় তিনি ভুগছিলেন। মাঝে মাঝে তিনি অচেতন হয়ে যান, এমন নানা রকমের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর আজ তিনি তার বাসভবন থেকে বেরিয়ে যাবেন। বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি তার গুলশানের ১২৩ নম্বর বাসা থেকে উঠবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে তিনি আনুমানিক ১:৩০টার পর তিনি বেরোবেন, তবে এখন আমরা জানতে পেরেছি যে কিছুটা সময় তার লাগছে, এরপর তিনি বেরিয়ে যাবেন। যেহেতু তিনি একটা লম্বা সময় যাবত এখানে ছিলেন, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তিনি ২০২৩ এপ্রিলে তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনয়নে। এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি যিনি ৫ই আগস্টের পর কোনো সাংবিধানিক
পদে ছিলেন এবং সাংবিধানিক পদে থাকাকালীন সময়ে তিনি অন্তর্বর্তী সরকারকে তিনি শপথ করিয়েছেন, পাশাপাশি তিনি শপথ করিয়েছেন বিপুল ভোটে নির্বাচিত সরকার বিএনপি সরকারকেও তিনি শপথ করিয়েছেন এবং তিনি তার অধীনে কিন্তু সংসদ অধিবেশন পরিচালনা হয়েছে, তার অধিবেশন ডাকার মাধ্যমেই তিনি আজ পদত্যাগ করে আজ তিনি এখান থেকে বেরোচ্ছেন। বেরোবার পর কিন্তু যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি তার দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। দাপ্তরিক কার্যক্রম শুরু করলে তিনি কিন্তু এখানে থাকবেন না, তিনি থাকবেন তার স্পিকারের বাসাতেই এবং এখানে এসে তিনি তার দাপ্তরিক কার্যক্রম শেষ করে আবার তিনি তার বাসাতে চলে যাবেন। যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হয় এবং এর জন্য সংসদের অধিবেশন ডাকার প্রয়োজন হয়, আমরা গতকাল জানতে পেরেছি। আইনমন্ত্রী জানিয়েছেন যেহেতু সেপ্টেম্বরে অর্থাৎ এক অধিবেশন থেকে পরের অধিবেশনে যাওয়ার জন্য 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়, সেহেতু সেপ্টেম্বরের মধ্যেই পরবর্তী অধিবেশন ডাকা হবে এবং সেই অধিবেশনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকবে এবং প্রক্রিয়াগত যে সকল দিক রয়েছে সেই দিকগুলো মেনেই কিন্তু পরবর্তী রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। জানিয়ে রাখি, রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষ ভোটে এবং সংসদ সদস্যরা এবং সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী যারা আছেন তারা নির্বাচিত হন কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে। সেই পরোক্ষ ভোটটা আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে যে অধিবেশন চলবে সেই অধিবেশনেই পরোক্ষ ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে, অর্থাৎ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। যেহেতু তিনি একটা 3 বছরের বেশি সময় যাবৎ একটা দলীয় পদে তিনি ছিলেন, অর্থাৎ স্পিকার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি 3টি সরকার প্রধানকে কিন্তু তিনি শপথ করিয়েছেন এবং এটা বাংলাদেশের ইতিহাসে বিরল বলা যায় কোনো রাষ্ট্রপতি 3টি সরকারকে শপথ পারানো। তো বেরোবেন কিছুক্ষণ পর, আমরা অপেক্ষা করছি দেখার জন্য তিনি কখন বেরোচ্ছেন এবং তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি দৈনিক বাংলার মোড় হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে তিনি গুলশানে পৌঁছবেন। তো আমাদের কাছে এই পর্যন্ত ফরহাদ ইবনে মালেক, তখন হয়তো আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম, সেই সাথে আগামী রাষ্ট্রপতি নির্বাচন, এই সব বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তা সহ আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। লন্ডনে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সাবেক রাষ্ট্রপতির ফোন আলাপের বিষয়টি অলীক বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা পেয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকার এখনই আমলে নিচ্ছে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলীক মনে হয়। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে NCP এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। বিগত 15 বছরে ধ্বংস হওয়া অর্থনীতি এবং ভঙ্গুর সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনর্নির্মাণ করা হচ্ছে, মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এক কর্মশালায় এ কথা জানান তিনি। আর তরুণ প্রজন্মের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের যে পতন, তার জন্য তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বর্তমান সরকার দেশ পরিচালনার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে চায় বলেও জানিয়েছেন তিনি। আর এজন্য প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য, সেখানে মেধার মূল্যায়ন করা হবে। আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম,
চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হবে। বর্তমান নির্বাচিত সরকার বিশ্বাস করে আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদের শিক্ষার্থীরা। আজ থেকে 2 বছর আগে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং আপনাদের অনেকের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততাও বিবেচনায় নিতে হবে। আজ সেনা সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের এই ত্যাগ এবং অবদানের জন্য সেনা প্রধান সহ সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। এর আগে সকালে সেনা সদরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। রাজধানীর গ্যাস সংকটের আরও খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, আপনি কিন্তু এরই মধ্যে বেশ কিছু সিএনজি স্টেশন ঘুরে দেখেছেন, একটু জানাবেন যে সেখানকার আজকের পরিস্থিতি কেমন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে এই পরিস্থিতি কতদিন চলতে পারে এবং এই সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কিনা কর্তৃপক্ষ। আপনার শেষের প্রশ্নটা যে আগে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আসলে কতদিন চলতে পারে এটি সঠিক তথ্য কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। কারণ এফএসআইও যেটি রয়েছে সেটি আসলে যান্ত্রিক যে ত্রুটি রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত আসলে সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের যে নিরবচ্ছিন্ন সরবরাহ সেটি কিন্তু সরকার নিশ্চিত করতে পারবে না। সকাল থেকে আমি প্রায় 60টি সিএনজি স্টেশন ঘুরেছি, এর মধ্যে আমি মাত্র 2টি স্টেশনে গ্যাস দিতে দেখেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তেজগাঁওয়ের অল ইন ওয়ান সিএনজি গ্যাস স্টেশনের সেখানটায়। এখানকার যিনি ব্যবস্থাপক তার সাথে আমি কথা বলবো। তিনি যেমনটি আমাদেরকে একটু আগে জানাচ্ছিলেন যে সকাল 8টা থেকে কিন্তু তারা এই জায়গাটাতে চেষ্টা করছেন যে সবকিছু মিলিয়ে। দর্শক, রাকিব আল জাবেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা আবারও ফরহাদ ইবনে মালিকের কাছে চলে যেতে চাই, কারণ সেখানে আমরা এরই মধ্যে দেখছি কিন্তু যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু বঙ্গভবন ছেড়ে এরই মধ্যে তার গুলশানের নিজ বাসভবনের দিকে রওনা হয়েছেন। আমরা একটু আমাদের মালিক তার কাছ থেকে হয়তো বা আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এরই মধ্যে দেখছি কিন্তু যে এক ধরনের প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি নিশ্চয়ই গুলশানের দিকেই যাচ্ছেন। একটু সেখানকার বর্তমান পরিস্থিতি যদি আমাদেরকে জানান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ছেড়ে গেলেন এবং ছেড়ে তিনি কিন্তু চলে যাচ্ছেন তার গুলশানের 123 নম্বর রোডের যে বাসা রয়েছে সেই বাসা। আমরা কিন্তু দেখাতে পারছি যে একটা বিশাল গাড়ি বহন নিয়ে তিনি যাচ্ছেন, একে একে গাড়িগুলো যাচ্ছে। এর মধ্যে তার সাথে রয়েছে অ্যাম্বুলেন্স, তার সাথে রয়েছে বিভিন্ন বাহিনীর গাড়ি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি রয়েছে, তারা একে একে চলে যাচ্ছেন। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তিনি সময় 2:22 দিকে তিনি বঙ্গভবন ছেড়েছেন। 2:22 তিনি বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের দিকে রওনা দিয়েছেন এবং সর্বশেষ গাড়িটিও কিন্তু এর মধ্যে চলে গেছে। আমরা আপনাদেরকে জানাতে চাই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি 2023 সালের এপ্রিল মাসে তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। একক প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের আমলে এবং এখন তিনি অসুস্থতাজনিত কারণে তিনি তার পদ ছেড়েছেন এবং পদ ছেড়ে কিন্তু তিনি আজ বঙ্গভবন ছেড়েছেন। বঙ্গভবন ছাড়ার ফলে তিনি পৌঁছে যাবেন তার গুলশানের 123 নম্বর বাসায় এবং সেখানে তিনি থাকবেন। নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রের পক্ষ
পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন, যে সকল সুযোগ সুবিধা পাবার কথা, সেই সব ধরনের সুযোগ সুবিধা তিনি পাবেন এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পেরেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানতে পেরেছি। এবং এর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নির্বাচিত হবার, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি দায়িত্ব পালন করবেন এবং তিনি আগামীকাল থেকে বঙ্গভবনে এসে তিনি তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শেষে তিনি আবার পৌঁছে যাবেন তার যে স্পিকারের জন্য নির্ধারিত যে বাসভবন রয়েছে সেই বাসভবনে, এবং এর মধ্য দিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন এবং কার্যক্রম পরিচালনার পর তিনি যখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাকে শপথ পড়ানোর মধ্য দিয়ে কিন্তু তিনি তার দায়িত্ব হস্তান্তর করবেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ। আমরা যাব সাবেক রাষ্ট্রপতির বাসভবনের দিকে, গুলশান 123 নম্বর রোডে, সেখানে গিয়ে আমরা বাকি পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আমরা পরবর্তীতে হয়তোবা গুলশানে সাবেক রাষ্ট্রপতি পৌঁছানোর পর সেখানকার আপডেটও নেওয়ার চেষ্টা করব। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন জানিয়েছে দীর্ঘ তদন্ত শেষে এই মামলায় 19 জনকে আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন তারা। এই মামলায় 7 আসামি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া কারাগারে আছেন। আর বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে 2018 সালে কক্সবাজারে ক্রস ফায়ারে একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা সহ 8 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এর আগে 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগপত্র দাখিল করা হয়। একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি, তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় থাকতো ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ নিয়ে প্রায়ই হতো মিছিল, সমাবেশ। তবে সেই ব্যানারের অনেকেরই পরিচয় মিলেছে এখন। ওই সংগঠনের অনেকেই ছাত্র শিবির আর ছাত্র শক্তির নেতাকর্মী। রায়হান কবির জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পর থেকে ডাকসু নির্বাচন অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চলত ছাত্র রাজনীতি বন্ধের জোরালো আন্দোলন। তখন থেকেই প্রশ্ন ছিল আন্দোলনকারীদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। ভিডিওতে যাতে দেখা যাচ্ছে তাদের অনেকেই বর্তমানে শিবির এবং ছাত্র শক্তির রাজনীতিতে জড়িত। কেউ সরাসরি যুক্ত না হয়ে সামাজিক মাধ্যমে সংগঠন দুটির প্রতি সমর্থন দিয়ে আসছে। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপে পোলের মাধ্যমে ব্যাচ প্রতিনিধি নির্বাচিত করা হয়। অরাজনৈতিক শিক্ষার্থীদের অভিযোগ, হল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ছিল এসব প্রতিনিধির। তাদের অনেকেই বর্তমানে শিবির প্যানেল থেকে নির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতা। মোটামুটি 5 আগস্টে 1 মাস পরেই দেখা গেছে যে আসলে শিবির মোটামুটি পুরো হল ক্যাপচার করে ফেলছে। তাদের ছাত্র প্রতিনিধি দিছে, ডিসির সাথে তাদের যোগাযোগ তৈরি হয়েছে এবং একটা বিশেষ ব্যাপার হচ্ছে তারা এমন একটা ন্যারেটিভ ছড়াইছে যে ছাত্রদল হল কন্ট্রোল করে ফেলবে।
তো তারা সাধারণ শিক্ষার্থী ব্যানার দেখা গেছে ছাত্রদলের বিরুদ্ধে একটা বিষয়টাকে তৈরি করছে এবং এটা তৈরি করার মাধ্যমে তারা একটা ব্যাপার দিছে যে এই ছাত্র রাজনীতি করা যাবে না। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ যে আন্দোলনটা ওইখানে আমি নিজেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু আমার সাথে যারা সহযোদ্ধা ছিল ওই টাইমে যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা আন্দোলনে যারা ছিল তারা আপনি যার যেমনটা বলেছেন এমনই সবাই এখন কোনো না কোনো সংগঠনে বিশেষ করে শিবির অথবা ছাত্র শক্তি। সেসব গ্রুপের অ্যাডমিনদের বেশিরভাগই এখন প্রায় প্রতিটি হলের ভিপি কিংবা জিএস। দুটি স্ক্রিনশটে দেখানো দুজনের একজন আহমেদ আল সাবা মুজিব হলের জিএস, আরেকজন আশিক বিল্লাহ বিজয় ৭১ হলের জিএস। ছাত্র রাজনীতির বিরুদ্ধে দাবি করে তৎকালীন বাকসাস থেকে পদত্যাগ করা আরেক নেতা আজিজুল হক, যিনি শিবিরের সমর্থনে হন সুজয় সেন হলের ভিপি। এমন চিত্র প্রায় প্রতিটি হলের। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় ছাত্রদল বামসহ ভিন্ন মতাদর্শের অনেক শিক্ষার্থী হলে উঠতে গিয়ে হামলার শিকার হন। তাদের দাবি, এর মধ্য দিয়েই সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে শিবিরের গোপন সাংগঠনিক তৎপরতার সূচনা হয়। শিক্ষার্থীদের মধ্যে তারা একটা ভিন্ন ধরনের ন্যারেটিভ দিয়েছিল, যেমন শিক্ষার্থীরা ভয়ও পেয়েছিল যে ছাত্র রাজনীতি আবার যদি ফিরে ক্যাম্পাসে হয়তো শিক্ষার্থী বান্ধব পরিবেশ আবার হয়তো ফিরবে না। কিন্তু শিক্ষার্থীরা এখন আসলে বুঝতে পেরেছে সবই যে এই ধরনের ন্যারেটিভ আসলে কারা ছড়িয়েছে এবং তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্যটা কি। তারা চেয়েছিল এই শুধুমাত্র ছাত্র রাজনীতি যদি ক্যাম্পাসে বন্ধ করা যায়, তারা তো আসলে গুপ্ত অবস্থায় রাজনীতি করছে, তাদের ক্যাম্পাসে শুধু তারাই রাজনীতি করবে। হলে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতো তাহলে দেখা যেত যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাই শুধুমাত্র হলগুলোতে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি গুপ্তভাবে পরিচালনা করছে, অন্য কোনো সংগঠন করতে পারছে না। ২৪-এর আন্দোলনের সম্মুখ সারির অনেকের মতে এটি ছিল জুলাই আন্দোলনের পর ক্যাম্পাসগুলোয় রাজনৈতিক সহাবস্থান ধ্বংসের অন্যতম এক পরিকল্পনা। এই সময়টা ৫ আগস্ট পরবর্তী এই সময়টা ছাত্র শিবির যা করেছিল সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে, এটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা একটা কালো অধ্যায়। তবে ভিন্ন কথা বলছেন শিবির প্যানেল থেকে নির্বাচিত নেতারা। এক্ষেত্রে শুধুমাত্র ছাত্র শিবিরকে দোষারোপ করা এটা একটা রাজনৈতিক বুলি ছাড়া আর কিছু না আর কি। প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো না কোনোভাবে অন্য ব্যানারে, সাধারণ শিক্ষার্থীর ব্যানার হোক অথবা অন্য কোনো ব্যানার হোক, নিজেদের আন্দোলন নিজেদের এজেন্ডা পরিচালনা করেছে বিভিন্ন সময়ে, এবং এটা শিবিরও করেছে। এটা দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। ছাত্র রাজনীতির সাথে জড়িতদের দাবি, সাদিক ফরহাদ সহ শিবিরের অধিকাংশ জনবলেই ছাত্রলীগ আমল থেকেই ছিল হলে হলে। তাই সবকিছুকে নিজেদের হাতে রাখতে এসব আন্দোলনের নামে সত্যিকার সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর সাথে করেছে চরম প্রতারণা। রায়হান কবির, ৭১, ঢাকা। এবারে পরবর্তী প্রসঙ্গ। ২৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ৩৫১ জন হোমিওপ্যাথিক, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তার বৃদ্ধি করেনি, আর বারবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে চিঠি দিয়েও মেলেনি সমাধান। আর এরকম অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা। ট্র্যাডিশনাল স্বাস্থ্য বিভাগ নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন আকরাম হোসেন। স্বাস্থ্য খাতে ৩টি প্রকল্পের আওতায় ১৯৯৮ সাল থেকে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর ৫ বার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ ২০১১ সালে প্রকল্পের আওতায় ৩৬২ জনকে নিয়োগ দেওয়া হয়, যারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের শিক্ষক এবং বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বাড়ায়নি। ফলে সংকট তৈরি হয় সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। কারণ কলেজ দুটিতে বেশিরভাগ শিক্ষক এই প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া। উপায় না থাকায় কার্যক্রম চালিয়ে নিতে তাদের উপরেই ভরসা করছে কর্তৃপক্ষ। তারা বেতন ভাতা গত ২ বছর পাচ্ছেন না, অদ্যাবধি তারা কাজে রয়েছে, পরীক্ষা ক্লাস চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি সব কাজই তাদেরকে পাচ্ছি। ২ বছর ধরে বেতন পাচ্ছেন না প্রকল্পে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা। এ অবস্থায় চরম অনিশ্চয়তার পাশাপাশি মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এই যে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে, পরিবারের কাছে তারা ছোট হয়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছে না। বাচ্চার যে চাহিদা আছে, পরিবারের চাহিদা আছে, নিডগুলো যখন ফিল আপ করতে পারছে না, তারা দিন দিন তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আমাদের যে জনবল ঘাটতি এটা পূরণে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেবে। ইনকামটাই হচ্ছে মূলত এই চাকরি টাকা থেকে, তো সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে।
এমনকি ২০ কোটি টাকা ব্যয়ে হোমিওপ্যাথি কলেজে একটি ল্যাব স্থাপন করা হলেও নিয়োগ দেওয়া হয়নি স্থায়ী কোনো জনবল। আর যারা এখন কাজ করছেন তারাও পাচ্ছেন না কোনো বেতন ভাতা। প্রায় পড়াশোনাটা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আমরা এখানে যে ম্যানপাওয়ার যারা আছি, আমার 2 বছর প্রায় বেতনও বন্ধ আছে। এ থেকে বের হতে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা। ইন্টারিম সরকারের সময় সবগুলো ওপিকে উনি গলা কেটে হত্যা করছে। বিশেষজ্ঞ মানে তো উনি এই না যে দেশের মালিক হয়ে গেছে। এখন এই সরকারের দায়বদ্ধতা আছে যে ওই জায়গাগুলোতে সরে এসে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। তাদের কিন্তু বিতাড়িতও করে না যে তোমাদের চাকরি নাই, তারা কিন্তু এখনো ডিউটিরত অবস্থা আছে। তাদের প্রতি এই অনীহা, তাদের প্রতি এই বিতৃষ্ণা বা তাদের প্রতি সরকার কিন্তু ফেলে দিচ্ছে না। এই সেক্টরটা ষড়যন্ত্রের শিকার এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করার একটা অপপ্রয়াস মাত্র। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের ইউনিভার্সিটি আছে এই ইউনানি আয়ুর্বেদের উপরে, পার্শ্ববর্তী দেশগুলো তাদের মিনিস্ট্রি আছে, ডিজি হেলথ আলাদা আলাদা আছে। সেই সাথে ট্র্যাডিশনাল এই চিকিৎসা খাতে বিশেষ নজর দেওয়ার দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।